হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা এমন একটি ফিল্ম নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা আপনি যদি 18 বছরের উপরে থাকেন তাহলে তবে এই ফিল্মটিকে শোনেন, না হলে স্কিপ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মুভিটি ফ্লোরিডার একটি ছোট্ট শহরে শুরু হয়, যেখানে আমরা একটি ছোট্ট ক্যাফে দেখতে পাই, যেখানে একটি 17 বছর বয়সী মেয়ে যার নাম লিসা, সে সেখানে কাজ করে। সে প্রতিদিনের মতো তার বাড়িতে আসে কাজ শেষ করার পরে, কিন্তু তার মুখে একটা বিষণ্ণতা দেখতে পাই। যখন আমরা কোনো কাজ শেষ করি তখন আমাদের মুখে একটি আনন্দ থাকে, কিন্তু তার মুখে আনন্দ ছিল না, কেননা তার বাড়িটি ছিল নরকের চেয়ে কম নয়। কারণ তার সাথে এমন কিছু ঘটে প্রতিদিন, সে সেসব কথা চিন্তাভাবনা করতে থাকে এবং সে তার মধ্যেই একজন লোককে দেখতে পায়। তখনই নির্জন পথে আমরা জানতে পারি যে তার চোখ পড়ে একটি ছোট্ট গাড়ির উপর, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তার সাইকেলের গতি বাড়িয়ে সে সোজা তার বাড়িতে এসে থামে। এখানে আমরা জানতে পারি যে এটি লিসার বাড়ি নয়, কারণ সে তার দাদির সাথে তার বয়ফ্রেন্ড মরিসের সঙ্গে থাকে এবং মরিস হলো সেই একই ব্যক্তি যার সম্পর্কে আপনি কিছুক্ষণ আগে দেখছিলেন, যেখানে মরিস তার দাদিকে কিছুটা আর্থিকভাবে সাহায্য করে। তার ফলে সে তার ঘরে, অর্থাৎ লিসার ঘরে প্রতিদিন এন্ট্রি পায়। এই সমস্ত কিছুতে বিরক্ত হয়ে লিসা একদিন একটি সুসাইড নোট লেখে, কিন্তু তার আত্মহত্যা করার সাহস ছিল না বলে আমরা জানতে পারি। লিসার মা তাকে 14 বছর বয়সে নানির কাছে পাঠিয়ে দিয়েছিলেন এবং লিসা তার নানিকে তার সমস্ত বেতন দিয়ে দিত, কারণ যাতে তাদের মরিসের সাহায্য না নিতে হয়। কিন্তু লিসার এই প্রচেষ্টা সত্ত্বেও কিছুই পরিবর্তন হয়নি। পরের দিন লিসা তার ছোট বোনকে ফোন করে এবং সে তাকে বলে যে এখানে সে আর থাকতে চায় না। এখানে তার ছোট বোনের সাথে কথা বলার সময় সে তার মায়ের সঙ্গে কথা বলে ফেলে এবং সে সব কিছু বলে ফেলে যা কিছু তার সঙ্গে ঘটেছিল। কিন্তু তার মা এসব কিছু শোনার পরেও সেখান থেকে আসতে বারণ করে, আরও বলে তোমাকে তোমার দাদিকে সমর্থন করতে হবে। এবং এই সব কথা বলার পরে তার মা ফোনটি বন্ধ করে দেয়। এখন তো আমরা একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে জানতে পারি যে লিসার জীবনে যা কিছু চলছিল তার মা সব কিছু সম্পর্কে অবগত ছিল, তবুও তিনি কোনো কি চিন্তা করেন না। এরপরে দেখি যে লিসার জীবনে আমরা আরও একটি বড় বড় ঝড় আসতে চলেছে, যা পরের দিন যখন সে ক্যাফে ছেড়ে চলে আসে সে আবার সেই একই কালো গাড়ি দেখতে পায় এবং সে আগের মতো দেখেছিল যে সেই গাড়ির দিকে তাকিয়ে থাকা অবস্থায় তার সাইকেল চালাচ্ছিল। তখন আমরা দেখি যে একজন লোক পেছন থেকে এসে লিসাকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে অপহরণ করে। সে লিসাকে একটি কালো গাড়িতে বসিয়ে নিয়ে যায় এবং তার সাথে খুব খারাপ আচরণ করে। এবং শুধু তাই নয়, যে লোকটি তার সাথে গাড়িতে এলে সে তাকে একটি ফ্ল্যাটে নিয়ে যায় এবং তাই সে তার চোখ বন্ধ করে দেয় যাতে লিসা তার মুখ না দেখতে পায়। সে যখন লিসাকে গাড়িতে নিয়ে যেতে শুরু করে সে জানতো না যে তাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ লিসা জানতো না যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সাথে আর কি করবে। তাকে শহর থেকে একটি নির্জন অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে সে আবার তার সাথে খুব খারাপ কাজ করে, একটি সাইকো কিলার। এখন লিসা মনে করে যে এই সব কিছু তার নানির বাড়িতে তো প্রায়ই ঘটতো। এখানে সে চিন্তা করে যে এখানে সবথেকে মূল বিষয়টি হলো তাকে বেঁচে থাকতে হবে। এখন আমরা লিসাকে দেখতে পাই যে লোকটি তার সাথে অনেক খারাপ কাজ করে, কিন্তু সে তার সাথে খুব ভালোভাবে কথা বলে এবং লিসা মনে করে যে এখানে অবশ্যই কিছু আছে যে সেই মানুষটার সাথে ঘটেছে, সেজন্য সে এইভাবে একটি সাইকো কিলার হয়ে গেছে। লিসা সে লোকটির উপর রাগ করে, কিন্তু তাও সে তাকে বলে যে তুমি নিশ্চয়ই কোনো মেয়ের দ্বারা প্রতারিত হয়েছ, এবং এভাবেই লিসা লোকটিকে তার কথায় ম্যানিপুলেট করতে থাকে এবং লোকটি তার কথায় অবশেষে সাড়া দেয়। অন্যদিকে আমরা দেখি যে লিসার বাড়িতে না আসায় নিখোঁজ রিপোর্ট দায়ের করতে যায়। সেখানে পুলিশ তাদের তদন্ত শুরু করে এবং লিসার মায়ের কাছে চলে যায়, যেখানে তার মা তাকে বলে যে সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এইসব শুনে পুলিশ অফিসাররা সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই লিসার বোন পেছন থেকে এসে তাদেরকে বলে যে আমার বোন এমন নয়, সে কখনই এসব কাজ করতে পারে না, নিশ্চয়ই তার সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে গেছে, দয়া করে আমার বোনকে সাহায্য করতে যান, সে অনেক কষ্টে আছে। অন্যদিকে আমরা দেখি যে লিসা যেখানে কাজ করছিল সেখানে পুলিশ যায় এবং তার মালিকও বলে যে লিসা একটি খুবই ভালো মেয়ে, সে কখনোই এসব কাজ করতে পারে না। এখন দৃশ্যটি আমরা দেখতে পাই সে একই অ্যাপার্টমেন্টে চলে যায় যেখানে লিসা বন্দী হয়ে আছে। এখানে আমরা লিসাকে দেখতে পাই যে তার চোখটি বাঁধা রাখা সত্ত্বেও লিসা সেখানকার জিনিসগুলোকে যাচাই করার জন্য ব্যস্ত, সেখানকার সব কিছু জিনিস বোঝার চেষ্টা করছিল এবং সে তার সাথে কথা বলারও চেষ্টা করে। এখন লিসা বুঝতে পারে যে লোকটি খুবই মানসিকভাবে দুর্বল, তাই সে
বারবার তার মুখটি স্পর্শ করে আর বোঝার চেষ্টা করে যে তার মুখের আকৃতিটি কেমন। সে সম্পর্কে ধারণা পেতে লিসা তার বারবার সেই লোকটির প্রশংসা করে যে তিনি একজন খুবই ভালো মানুষ। লিসা তাকে এইসব বলে লোকটিকে তার অসুস্থ বাবা সম্পর্কে একটি মিথ্যা গল্প শোনায়। সে তাকে বলে যে তার বাবা ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই এবং সে খুবই অসুস্থ। সে এইসব এই জন্য বলে যাতে তার কাছ থেকে কিছুটা সহানুভূতি পেতে পারে, সেই ব্যক্তিটি তার প্রতি যাতে করুণা করবে এবং তাকে ছেড়ে যাবে। কিন্তু সেই ব্যক্তিটি লিসার কথায় এতটা তো আগ্রহী ছিল না যে সে শীঘ্রই তার কথায় চলে আসবে। কিন্তু এক পয়েন্টে এসে সে লিসার হাত ছেড়ে দেয় এবং তখন লিসা ভাবে সে যদি একটি ভুল পদক্ষেপ নেয় তবে লোকটি তাকে গুলি করতে পারে, কারণ সেই লোকটি 24 ঘন্টা লিসার সাথে থাকতো এবং সে তার চুলের পিনগুলো বের করে দেয়, সেগুলিকে তার বিছানার নিচেই ফেলে দেয় এবং তারপরে লিসা বাথরুমে যাওয়ার ভান করে, যেখানে সে তার সামনের আয়নার আঙুলের ছাপ দেয় এবং সেখানে সে একটি বাথরুমে রাখা একজোড়া জুতো দেখে যার রং সে খুব ভালোভাবে মনে করে নেয়। ঠিক আছে বন্ধুরা, যখন সে সমস্ত কাজ করছে লোকটি বুঝতে পেরেছে যে লিসা নিজেকে বাথরুমে আটকে রেখেছে, তাই সে জোর করে গেট খুলে ভেতরে চলে যায়। কিন্তু লিসা এখানে তার সাথে এমন ভান করে যে সে তার খুবই ভালোবাসে, যত্ন করে। এক রাতে যখন লোকটি ঘুমাচ্ছিল তখন সে চুপচাপ ওঠে এবং তার ফোন থেকে একটি কল করার চেষ্টা করে। আসলে যখন সে প্রথম যেদিন সেখানে এসেছিল সে বুঝতে পেরেছিল যে এই বাড়িতে একটি টেলিফোন রয়েছে। সে সেখান থেকে কল করে, লোকটি জেগে ওঠে এবং সে লিসাকে ধরে বলে যে তুই এখানে খুবই বেশি চালাকি করছিস, আমরা দেখতে পাচ্ছি যে লোকটি এখানে খুবই হিংস্র হয়ে উঠেছে। এবং লিসা তাকে বলে যে সে তার অসুস্থ বাবার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ফোন করেছিল এবং তাকে এই কথা বলতে যে সে যেন চিন্তা না করে এবং সে এখানে খুবই খুশি এতে আছে। এসব কথা শুনে লোকটি তাকে ছেড়ে দেয় এবং সে আবার শান্ত হয়ে যায়। একসময় এসে লিসার মনে পড়ে যে তার বোন তাকে বলেছিল যে পরিস্থিতি যাই হোক না কেন সে যেন কখনো গিভ আপ না করে। লোকটি যখন লিসার কাছে যায় তখন লিসা তাকে বলে যে তুমি আমাকে ছেড়ে গেলে আমি কাউকে কিছু বলবো না এবং আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমার প্রেমিকা হয়ে যাব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি সর্বদাই তোমার যত্ন নেব এবং তোমার কাছেই থাকবো। এই সমস্ত কথা শোনার পরে সে পাগল লোকটি লিসার সাথে খুবই ইমপ্রেস হয়ে যায় এবং তাকে ছেড়ে চলে যেতে প্রস্তুত হয়ে যায়। আমরা তখন টিভিতে দেখি যে লোকটি দেখছে টিভিতে যে সে যা গত 6 মাসে অনেক মেয়েকে হত্যা করেছিল এসব খবর রিপোর্টে দেখাচ্ছিল। তখন সে মনে করে যে লিসাকে ছেড়ে দেওয়ার এটাই হলো উপযুক্ত টাইম, কারণ পুলিশ এত বড় মামলার সমাধানে ব্যস্ত আছে এবং আমি এই ছোট একটি কেসকে নিয়ে লোকটি এতটা পাত্তা দেবে না। তাই সে লিসাকে একটি গাড়িতে বসিয়ে দেয় এবং তাকে একটি নির্জন এলাকায় নিয়ে চলে যায়। লোকটি আবার তার মত পরিবর্তন করে এবং এখানে সে লিসাকে গুলি করার কথা চিন্তা করে। কিন্তু লিসা তখন তাকে বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই এবং আমি তোমাকে খুবই যত্ন নিতে চাই, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, দয়া করে আমাকে মেরো না। সেই সাইকোম্যান সেখানে গলে যায় এবং লিসার কথাগুলো সে শোনার পরে সে বলে যে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে একটা প্রতিজ্ঞা দাও যে পুলিশ যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে তুমি কাউকে কিছু বলবে না যে আমি একজন কালো মানুষ এবং একটি নাটা মানুষ। কথা বলে সে সেখান থেকে তাকে ছেড়ে চলে যায়। লিসা সেখান থেকে পালিয়ে যায় এবং তার বাড়িতে সোজা চলে যায়। তার যে একজন লোক তাকে কিডন্যাপ করেছিল। কিন্তু এখন লিসার দাদি তার কথাই তো বিশ্বাস করে না এবং লিসার দাদি পুলিশের কাছে ফোন করে বলে দেয় যে লিসা ঘরে ফিরে এসেছে। এবং লিসার দাদিও ভেবেছিল যে পুলিশ লিসার কথায় বিশ্বাস করবে না, কিন্তু পুলিশ অফিসার একবার লিসার সঙ্গে দেখা করতে চেয়েছিল লিসার সাথে আসলে ঠিক যে কী হয়েছিল সেই ব্যাপারে জানতে। তারপর লিসা এখানে সব কথা বলে যা তার সঙ্গে ঘটেছিল, কিন্তু আমরা এখানে দেখি যে কেউ তার কথা বিশ্বাস করে না। তাদের সবাই একই অনুভূতি ছিল। বলা হয় যদি তার সাথে যদি কোনো ভুল হয়েই বা থাকে তাহলে তার শরীরে কোনো চিহ্ন নেই কেন, এবং যদি তার হাত পা খোলা ছিল তবে সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও বা করলো না কেন বা চিৎকারও করলো না কেন। কিন্তু লিসা তাদের বলে যে লোকটা পুরোপুরিভাবে একটি সাইকোম্যান ছিল এবং তার কাছে একটা গান ছিল বলে আমি যদি সেখানে বাড়াবাড়ি করতাম সে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল, তাই সে কিছু করেনি, অন্যথায় সে তাকে গুলি করতে পারত। কিন্তু সেখানে বসে থাকা সমস্ত অফিসাররা এটা অনুভব করে যে লিসা হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য এসব কিছু কাজ করছেন। এমনকি সেখানে থাকা 2 মহিলা অফিসারও অনুভব করতে শুরু করেছিলেন যে লিসা হয়তো প্রচুর টিভি দেখেন, সে কারণেই সে এমন নিখুঁত গল্প বানিয়েছে। এখন লিসা সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়, কারণ এখানে কেউ তার কথা বিশ্বাস করতে চায় না এবং তারা বলে যে লিসার ভাগ্য খুবই ভালো ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই একই জায়গায় সিরিয়াল কিলারের মামলার সমাধানে একটি ডিটেকটিভ নিয়োজিত ছিল। তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না এবং কোনো নমুনাও পাওয়া যাচ্ছিল না যা অনুসরণ করে পুলিশ তাকে ধরতে পারবে, যা দিয়ে এই মামলা সমাধান করা যায়। অন্যদিকে লিসাকে চুপচাপ থাকতে দেখে লেডি অফিসার ডিটেকটিভ ল্যারির সাহায্য নেয়, যেখানে ল্যারি লিসার কাছে যায়, কিন্তু সে সম্পূর্ণভাবে চুপচাপ ছিল। সে এখন কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছিল না, কিন্তু ল্যারি তাকে তার মেয়ের ছবি দেখায় যাতে সে নিজের মধ্যে খোলামেলাভাবে কথা বলতে পারে।
সে লিসাকে বলে যে তোমার সাথে যা যা হয়েছে তুমি আমাকে সব কিছু একে একে করে বলতে পারো। যেখানে লিসা তাকে সেই লোকটির ব্যাপারে সব কথা বলতে শুরু করে, যে তার একটি কালো গাড়ি আছে এবং তার বাড়িতে একটি লাল গালিচা রয়েছে, সেখানে 22টি সিঁড়ি আছে এবং তার গাড়িতে ভেতরে একটি ম্যাগনাম শব্দটি লেখা আছে। তার বাড়িতে একটি জলের বিছানা আছে এবং লোকটি ফর্সা এবং বামহাতি, তার কাছে একটি বন্দুকও আছে। এসব কিছু শোনার পরে সেই ল্যারি নিশ্চিত করে যে লিসা কোনোদিন মিথ্যা কথা বলছে না এবং অবিলম্বে লিসার ক্ষেত্রে তদন্ত শুরু করতে বলে। কিন্তু যখন হিপনোসিস করার কথা আসে তখন অনুমতির জন্য তার বাড়িতে একটি কল করা হয়, যেখানে মরিস তার বাবা হওয়ার একটি ভান করে এবং তার সাথে কথা বলে, কিন্তু তা করতে সে প্রত্যাখ্যান করেন। ল্যারিকে আশ্চর্য হয়ে যায় যে কেমন বাবা যে তার নিজের মেয়ের সম্পর্কে কোনোদিনও এত পাত্তা দেন না। তারা তৎক্ষণাৎ লিসার দাদির বাড়িতে যায় এবং সেখানে তারা মরিসকে গ্রেপ্তার করে ফেলে, কারণ অপহরণকারী সিরিয়াল কিলার কিনা, কারণ সমস্ত পয়েন্টগুলো সেই সিরিয়াল কিলারের সঙ্গে মিলে যায়। এবং সে এই সমস্ত নিশ্চিত করার জন্য তারা লিসার জামা কাপড় ফরেন্সিক ল্যাবে পাঠায় এবং যখন রিপোর্ট আসে তখন ল্যারি কনফার্ম হয়ে যায় যে এই সেই কিলার। এখন ল্যারি লিসার সাথে সেখানে যায় যেখানে লোকটি লিসাকে রেখে গিয়েছিল। লিসা ল্যারির গাড়িতে বসে থাকে এবং তার চোখ বন্ধ করে সেই রাতে যা যা হয়েছিল সে সেইগুলো পুনরাবৃত্তি তৈরি করে। লিসা ল্যারিকে নিয়ে যায় সেই গ্যাস স্টেশনে, যে গ্যাস স্টেশনে লোকটি গ্যাস ভরেছিল। পুলিশ সেই গ্যাস স্টেশনের ক্যামেরা পরীক্ষা করছিল, যেখানে তাদের কাছে একটি খুব বড় প্রমাণ হাত লাগে যে লিসা যে স্কেচটি তৈরি করেছিল এখন সেই ক্যামেরায় সেই একই মানুষের ছবি দেখা যাচ্ছিল এবং সেই লোকটির পোস্টার তৈরি করে এবং সমস্ত জায়গায় সেগুলো লাগিয়ে দেওয়া হয়। এবং সেই লোকটিকেও পুলিশ দেখেছিল এবং তার ছবিটিও তুলে নেয় আর তাকে লিসার কাছে নিয়ে যায় যে এই সেই মানুষ কিনা। কিন্তু লিসা তখন বলে যে হ্যাঁ এইটি সেই মানুষ। তারপরে তারা সেই লোকটির বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখে যে সত্যিই 22টি সিঁড়ি আছে এবং তার ক্লিপটিও পাওয়া যায় এবং লিসার যে আঙুলের ছাপ ছিল সেগুলোও পাওয়া যায়। ফলে সমস্ত কিছু প্রমাণ তার সম্বন্ধে পেয়ে গিয়েছিল এবং পুলিশ তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে, যে তারা অবশেষে তাকে পেয়ে যায় এবং তারা গিয়ে দেখে যে সেই মানুষটি প্রকাশ্যে হাঁটছিল। অনেক পুলিশ অফিসাররা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং আজ এত কিছুর পরে ফাইনালি সে ধরা পড়ে যায়। ল্যারি এই সমস্ত খবর লিসাকে দেয়, যার পরে লিসার সাহসিকতার জন্য সবাই তাকে হাততালি দিয়ে স্বাগত জানায় এবং সে সব মেয়েদেরও সাথেও ইনসাফ করে যারা নির্দোষ ছিল কিন্তু মারা গিয়েছিল। এবং আজকে সেই সিরিয়াল কিলারও ধরা পড়ে গিয়েছিল এবং তার সাথে অপরাধও বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা, এখন লিসা তার নানির বাড়িতে আর যেতে চায় না। তাই ল্যারি তার লিসার খালা এবং চাচার কাছে যোগাযোগ করে এবং যা কিছু তার সঙ্গে ঘটেছিল তার চাচা এ সম্পর্কে কিছুই জানতো না। তার খালা এবং তার চাচা ল্যারিকে বলেছিল যে তিনি লিসার যত্ন নিতে চান। ফলে যেতে যেতে যখন লিসা চলে যায় তখন একবার ল্যারির দিকে তাকিয়ে লিসা মুচকে হাসলো এবং তাকে ধন্যবাদ জানিয়েছিল। এবং আমরা দেখি যে এখানে ল্যারিও খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপরে লিসা তার মাকে একটি চিঠি লেগে এবং তাকে বলে যে মা, তুমি বলতে না যে আমি কোনোদিন একটা ভালো লাইফ ডিজার্ভ করি না, কিন্তু তুমি ভুল ছিলে। এ কথা বলে তার মাকে সে চিরকালের জন্য বিদায় জানায় এবং তার মাও এটা রিয়ালাইজ করে যে সে সত্যিই তার সঙ্গে খুব ভুল কাজ করেছিল। এবং আমরা কয়েক বছর পর যখন লিসাকে দেখি তখন সে লিসা একটি ছোট্ট মেয়ে ছিল না, সে একটি বড় পুলিশ অফিসারে পরিণত হয়ে যায় এবং এখানেই সেই ফিল্মটি শেষ হয়ে যায়। ফিল্মের এক্সপিরিয়েন্সটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।